শুরু করার 2 থেকে 3 মিনিট চুপ থাকবে। এমনি করে দেখাবি, আলোটা মুখে পড়ছে তো তোদের আমি ঠিক দেখতে পাচ্ছি না। দাঁড়াও, ভিজিবল হবে তারপরে। আমার চক করে দিয়ে দাও চাটা। ঠিক আছে, এখানে রাখো, খেতে খেতে কথা বলে সমস্যা আছে। কিসের কানেকশন প্রবলেম হচ্ছিল? মাঝে মধ্যে আসছে, মাঝে মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। একটা কাজ করতে তো হয়, শুরুতে একটা সাবস্ক্রাইব করবে, ঠিক হ্যাঁ দেবে তো একটু। হ্যাঁ, তারপরে তখন বলা শুরু করবে। একটু করে একটু ম্যামের দিকে একটু করে। ইন্ট্রো দিয়ে তারপরে, কারণ ওটা তুমি ঘুরিয়ে নেবে না পরে, যে কথা বলা কমপ্লিট হয়ে লাইভে এসে গিয়েছি। ঠিক আছে। ওটা হয়ে গেছে দিদি, লাইভে এসে গিয়েছি আমরা। কেটে দিয়ে আবার নতুন করে। না ঠিক আছে, হয়ে গেছে, প্রবলেম নেই, রান হয়ে গেছে, চলো। নমস্কার, প্রাইসের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে আমাদের শুভেচ্ছা। আমি আজকে এসেছি অহনার কাছে। অহনা একটি হার না মানা মেয়ে, যে জীবনে কোনো প্রতিবন্ধকতার কাছে হার মানেনি এবং আমাদের এই বহরমপুরে খুব গুণী শিল্পী, বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার একজন স্বনামধন্য শিল্পী। তো আজকে আমি চলে এসেছি অহনার কাছে আড্ডা মারবার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন এবং কি যে অসম্ভব ভালো গান গায়, আস্তে আস্তে আপনারা সেটা বুঝতে পারবেন। অহনা, তুমি প্রথমে একটা গান দিয়ে শুরু করো, তারপর তোমার সাথে কথায় আসবো। আজকে প্রথমেই আমি দিদিকে প্রণাম জানাই। দিদি আমার অত্যন্ত প্রিয় মানুষ। বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলার অত্যন্ত নামী একজন শিল্পী দিদি। আপনারা সবাই প্রায় সবাই বলবো না, আপনারা সবাই যারা গান বাজনার সাথে, সঙ্গীতের সাথে যুক্ত, তারা দিদিকে অবশ্যই চেনেন খুব ভালো করে। দিদিকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনটা আমাকে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য। প্রাইসকে অসংখ্য ধন্যবাদ। প্রাইসের প্রত্যেক সদস্যকে আমাদের নমস্কার। আজকে দিদির সঙ্গে আমার সঙ্গে আমার 3 ছাত্র, আকাশ হারমোনিয়ামে, আমি পরে ওদের সাথে আপনাদের আলাপ করাবো। পিয়ানোতে আমার আত্মজ, আমার ছেলে সাক্ষ্য, এবং সম্পূর্ণ সমগ্র ব্যবস্থাপনায় আমার আরেকজন ছাত্র শুভ্র সরকার। আমরা প্রথমে রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করি।
ধুলায় ধুলায় ভাসে ভাসে এই আকাশে আমার আলোয় আলো। ক্যামেরাটা একটু মাসিমণির দিকে ঘোরাবো। গানের আলো ছড়িয়ে দিয়েছে একটু ঘোরাও। আমাদের অহনার সাথে একটু ছেলেবেলার আলোচনায় যাই। অহনা, তোমার ছেলেবেলাটা কোথায় কেটেছে? আমাদের গ্রামের বাড়ি নবগ্রাম থানা, মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানা গুড়াপাশলা গ্রামে। গুড়াপাশলা খুব বর্ধিষ্ণু গ্রাম। গুড়াপাশলায় প্রচুর আমার মতন প্রচুর বড় বড় শিল্পীরা আছেন, শিক্ষিত মানুষজনরা আছেন। গুড়াপাশলা অত্যন্ত সমৃদ্ধ একটা গ্রাম। সেখানে আমার বাড়ি পাশলাতে। আমরা 3 বোন, আমার বাবা মা, এই ছিল আমাদের পরিবার ছোটবেলার। ঠাকুমা, আমরা 3 বোন আর বাবা। আমাদের একটি নিজস্ব দুর্গা মন্দির আছে আর কি, পঞ্চমন্দির আসনের দুর্গা মন্দির। তো বাড়িতে পূজা উৎসব গান বাজনা লেগেই থাকতো। মানে সাংগীতিক পরিমণ্ডলেই তুমি বড় হয়েছে। হ্যাঁ, সাংগীতিক পরিমণ্ডলেই আমি বড় হয়েছি, কারণ আমার ঠাকুর দাদা খুবই খুবই বড় সিঙ্গার ছিলেন, গায়ক ছিলেন। আমার 3 পিসিমা, আমার বড় মেজ পিসিমা এবং ছোট পিসিমা অত্যন্ত গুণী শিক্ষিকা, গানের শিক্ষিকা ছিলেন এবং খুবই ভালো গান গাইতেন। এখন ওনারা অনেক বয়স, 90-এর কাছাকাছি বয়স, তবুও একসঙ্গে যখন দেখা হয় তখন আমার সাথে, বাবার সাথে, বড়দির সাথে গুনগুনিয়ে ওঠেন আর কি। আমার ছোট পিসিমা খুব ভালো নাচ করতেন, গানও করেন খুব ভালো। এই হচ্ছে আমাদের বাড়িতে সবাই গান বাজনা, পড়াশোনা, গান বাজনা, এই দুটোই মূলত আর কি আছে। আর তোমার ছেলেবেলায় যে গান তুমি শিখেছিলে, আমি বাবার কাছে শিখেছি। হ্যাঁ, তোমার পরে গানের গুরুর কাছে আসবো, কার কাছে শিখেছো? আগে তুমি ছেলেবেলায় ফেলে আসা দিদের বাবার শেখানো যে গানগুলো। বাবা তো আসলে সাগাছি রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন। কারণ আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই আমার বড়দিকে এবং ছোটদিকে, আমি তো বড়দি ছোটদিক থেকে অনেক ছোট, বড়দিকে এবং ছোটদিকে বাবা ছোটবেলা থেকেই একটু শাস্ত্র, একটু ঠাকুমা স্বামীজির গান, স্বামী বিবেকানন্দের গান, এগুলোই আমরা ছোটবেলা থেকে গিয়েছি আর কি, শিখেছি। তো আমি ঠাকুমা স্বামীজিরই একটু গান গাই। বাবার শেখানো একটা গান, আমাদের সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু জানাবেন প্লিজ সবাই, বলে আমরা বুঝতে পারবো। আমরা পরে কমেন্ট গুলো নিচ্ছি দিদি, একটু গিয়ে নিই, তারপরে কমেন্ট গুলো দিদি বলেছেন মনের আনন্দে গান গাই। আমার মনের প্রাণের সব থেকে কাছের গান ঠাকুমার স্বামীজির গান, কারণ সেই ভাবধারাতেই আমরা ছোটবেলা থেকে বড় হচ্ছি। আমাদের বাড়ির 3টে ছেলে, আমার ছেলে সাক্ষ্য, বড়দির ছেলে মর্ম এবং ছোটদির ছেলে গৌরব, আমাদের 3টে ছেলে মেয়ে সেই ভাবধারাতেই বড় হচ্ছে এখন। তাহলে একটু তোলো। স্বামী প্রেমেশানন্দজি মহারাজের লেখা একটি গান। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো, কে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো, কে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়।
তোমার ছোট্টবেলায় তো বাবা প্রথম গুরু তোমার, তারপরে কার কার কাছে শিখেছো সঙ্গীত? আমি শ্রীমতী দীপশ্রী রায় চক্রবর্তী। এখন দিদি আর আমাদের মাঝে নেই, শরীরে নেই কিন্তু হৃদয়ে তো সবসময় আছেন। কবিরাজ চক্রবর্তীর ছাত্রী শ্রীমতী দীপশ্রী রায় চক্রবর্তীর কাছে শিখেছি আমি প্রথমে। তারপরে আমি বেশ কিছুদিন কলকাতায় ইন্দ্রাণী ম্যামের কাছে শিখেছি। তারপরে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যখন মাস্টার্স করি তখন তো ওখানে প্রফেসরদের কাছে শেখা হয়েছে আর কি। এই হচ্ছে আমার যাত্রা। তারপর তো আমি অসুস্থ হয়ে পড়লাম, আর তো কলকাতা যাওয়া হয়নি আমার। মিউজিকে মানে যে মানে স্পেশাল কোন সাবজেক্ট ছিল? হ্যাঁ, আমার দুবার দুরকম ছিল। একটা প্রথমে ছিল ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীতের উপরে ছিল, তারপরে আমি রবীন্দ্রভারতীতে রবীন্দ্রসঙ্গীতে মাস্টার্স করি। আমি একটু জানি। তো তোমার যে সাংগীতিক জীবন মানে যেখানে তুমি পড়েছো আর কি রবীন্দ্রসঙ্গীতে, ওখানকার কোনো সুন্দর স্মৃতি? হ্যাঁ, ওখানে একটা খুব সুন্দর স্মৃতি, খুবই সুন্দর স্মৃতি, এটা আমি সারা জীবন মনে রাখবো। আমরা তো গ্রাম থেকে মানে মফস্বল শহর থেকে ওখানে গিয়েছি কলকাতা শহরে। সেখানে তো প্রথমেই কেউ সুযোগ দেয় না, এবং প্রথমেই মফস্বল বলে একটু এড়িয়ে যাওয়ার ব্যাপার থাকে। হ্যাঁ, একটু থাকে, এটা তুমিও জানো। থাকেই তো, কলকাতা শহরের মানুষরা সব বহরমপুরকে শহর বলেই মনে করে না। বহরমপুর যেটা অত্যন্ত সমৃদ্ধ শহর, এবং এখানে এটা যে একটা পীঠস্থান, এখানে যে অনেক বড় বড় মানুষজনরা আসেন এখনো পর্যন্ত, সেটা ওরা মনেই করে না। তো যাই হোক, আমি যখন যাই তখন ক্লাসে আমি একদমই কোনো গুরুত্বহীন একটা মানুষ পিছন দিকে। তারপর একদিন একটা ক্লাসে একটা মানে শুদ্ধ কোমল স্বর গাইতে, কে গাইতে পারে এরকম আমাদের একজন ম্যাম ছিলেন। সেই ম্যাম আর কি, তো সব এলোমেলো 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 এলোমেলো। তারপর শেষের দিকে না, মাঝে আমি হাত তুললাম যে তাহলে আমি একটু গাই। মাইক দেওয়া হলো, গাইলাম আমি। তখন আমাকে জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ। বললেন তোমার উচ্চারণ শুনে তো মনে হয় না যে তুমি মুর্শিদাবাদ। তারপর থেকে উনি যখন ক্লাসে আসতেন প্রত্যেকবার এই মুর্শিদাবাদ সামনে এসো, এরকম একটা ব্যাপার ছিল আর কি। সেটা আমার কাছে খুব আনন্দের একটা বিষয় ছিল যে ম্যাম ইন্দ্রাণী ম্যাম আমাদের ম্যাম ছিলেন। ইন্দ্রাণী ম্যাম খুব স্পেশাল ভাবে সামনে ডাকতেন আর কি। এটা একটা খুবই ভালো স্মৃতি। আর ওখানে যে অনুষ্ঠানগুলো হতো সেখানে? হ্যাঁ, সেগুলোতে ইউনিভার্সিটির যে অনুষ্ঠানগুলো হতো সেগুলোতে অবশ্যই আমাদের একটা পারফর্ম করার সুযোগ ছিল। তবে হ্যাঁ, একক সঙ্গীত পারফর্ম করার সুযোগ সেভাবে হয়নি, তবে দলগতভাবে অবশ্যই হয়েছে ইউনিভার্সিটির যে প্রোগ্রামগুলো হতো সেটা। সেই সময় শেখার কোনো একটা গান দিতে হয়? আচ্ছা, সেই সময় শেখা আমাদের গানের রিকোয়েস্ট আসছে দিদি। হ্যাঁ, সৃজন বাবু, আমি অবশ্যই গাইবো বহে নিরন্তর। আমি গান গাইছি তোমার জন্য, অবশ্যই গাইবো। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। 10 জন মতন আমাদের লাইভে আছেন। গাই সকল। আমি মাঝে একটা কথা বলি, এই কথাটা আমার বলা হয়নি, এটা আমার বলা অবশ্যই উচিত। আমি যখন মাস্টার ডিগ্রি করি তখন আমি 1 বছর সুব্রতদার কাছে শিখেছিলাম, সুব্রত বৈদ্যদার কাছে, এবং আমি খুব ভালো শিখেছিলাম। সুব্রত বৈদ্যদার কাছে আমি 1 বছর শিখেছিলাম, কিন্তু আমি খুবই উপকৃত হয়েছি সুব্রত বৈদ্যদার কাছে গান শিখে। আমি আমার পার্ট 1টা আমি দাদার কাছে করেছিলাম। বলো চলে গেল। ভুবন জোড়া আসলো ভারী, ভুবন জোড়া আসলো ভারী, হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছানি
সকল সুরে আমার হৃদয় দাও পুরে ভুবনার সকল সুরে সুখে সকল মানুষ মানুষ ছাড়ের মানুষ তোমার করুণ শুভ পুরানো বাণী হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে দিকরানি ভুবন জোড়া আসন ভুবন জোড়া আসন আচ্ছা, তুমি বলছিলে যে মাঝখানে তোমার একটা বিপর্যয় ঘটে গেছে, যার জন্য তুমি এখন এটা তুমি কি এখনো কিন্তু ওটাকে তুমি কোনো পাত্তাই দাও না। এই জন্যই তোমাকে আমাদের মানে এইটাই হচ্ছে উদাহরণযোগ্য, মানে ব্যাপারটা তোমার কাছে এখন কোনো ফ্যাক্টরি না। আমি চেষ্টা করছি ব্যাপারটা এখনো অ্যাডজাস্ট করার। না না, আসলে আসলে অ্যাডজাস্ট অলরেডি করে ফেলেছো এবং করে এই জন্যই বলছি হার মানা না একটি মেয়ের কাহিনী আর কি। তো সেই সময়ের সংগ্রামটা যদি একটু বলো তাহলে আমাদের দর্শকরা উৎসাহিত হবে, তুমি একটা ইন্সপিরেশন হবে। ঠিক ঠিক। আসলে প্রথমে আমি বলি একটা কথা যে প্রত্যেকটা মানুষের জীবনে বিপর্যয় আসে। বিপর্যয় আসে। হ্যাঁ, এটা- এটা মানে নতুন কিছু ব্যাপার না। একমাত্র এক আমি এক রকম, নই হ্যাঁ, যে নয়। আমি একমাত্র এরকম। আর জীবন মানেই হ্যাঁ, ওঠাপড়া তো সুখ দুঃখ থাকবেই। মিলিয়েই জীবন, হ্যাঁ। এটা সবারই আসে। তবে আমার জীবনে ওঠাপড়ার ব্যাপারটাতে যেটা পজিটিভ দিক, নেগেটিভ দিক তো সবাই দেখতে পায়। আমি প্যারালাইজড একজন মানুষ, আমি হুইল চেয়ারে বসে থাকি, আমার মানে নিম্নাঙ্গ সম্পূর্ণরূপে অকেজো যাকে বলে আর কি, এবং আমার নিজের ক্ষমতায় আমি টয়লেটটুকু করতে পারি না। এটা তো সবাই জানেন, প্যারালাইজড মানুষদের এটাই গল্প। কিন্তু যেটা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে মাই ফ্যামিলি, মানে আমার পরিবারের মতন এত ভালো পরিবার প্রত্যেকটা প্যারালাইজড মানুষ পাক, এটা আমি ভীষণভাবে চাই। আমার জীবনের সব থেকে আমার সাপোর্টিভ ছোট থেকে, মানে একদম আমার যখন 19 বছর বয়সে আমার ছেলে হয় তখন থেকে আজকে 37 বছর বয়সে যখন আমি একজন প্যারালাইজড মানুষ, যে বাড়িতে হাজারো কাজ ছেড়ে দিয়ে কলেজে পড়ানো, সেটা ছেড়ে দিয়ে আমি একটা বিএড কলেজে পড়াতাম, দুটো বিএড কলেজে পড়াতাম, সেটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে যাওয়া একটা প্যারালাইজড মানুষের পাশে যারা দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে পরিবার। তার মধ্যে অন্যতম মানে একদম অন্যতম হচ্ছেন আমার বড়দি। আমার বড়দিকে অনেকেই চেনেন, মুর্শিদাবাদ জেলায় সবাই প্রায় চেনেন, সুবিখ্যাত শিক্ষিকা শ্রীমতী মহুয়া চৌধুরী। আমার বড়দি, আমার বাবা মা, আমার ছেলেরা, আমার সাক্ষ্য মর্ম গোডো, এবং আমার জীবনের বিশেষ যে মানুষটি অমিতাভ মিত্রবাবু, এরা আমাকে ভীষণভাবে জড়িয়ে ধরে, কখনো আমাকে আমার মা কোনোদিনও বুঝতেই দেননি আমার মা যে আমার মা একা লড়াই করে আমার ছেলেকে মানুষ করেছেন। আমার মা এখনো পর্যন্ত আমার বিছানা নোংরা হয়ে গেলে সেটাকে কোনো ফ্যাক্টরি মনে করেন না। আমার ছেলে এবং আমার মা, আমার ছেলে স্পেশালি, আমার ছেলে খুবই যত্ন করে আমার। এটা তো সবাই বাবা, এটা স্বীকার্য বিষয় যে আমার একটা 20 বছর বয়সী ছেলে যে লাস্ট 3 বছর ধরে মায়ের টয়লেট ইউরিন ক্লিন করা, পরিষ্কার করা, মায়ের যত্ন করা, মাকে সম্মান করা, এটা তো ধরো মানে একজন মা হিসেবে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আসলেই তা, কারণ আমিও তো কারোর সন্তান, আমারও তো মা আছে, আমার মায়ের জন্য তো আমাদেরকে এগুলো করতে হয়, কিন্তু আমার ছেলেকে আমার জন্য করতে হচ্ছে। এটা তো সবারই হয় না। আপনাদের তোমরা সবাই আশীর্বাদ করবে আমার ছেলেকে, সাক্ষ্যকে, যে ও যেন ভালো মানুষ হয়, এই আর
আচ্ছা নেক্সট আমার 2023-এ অপারেশন হয়েছিল। 2023 আমি 2023-এ আমি যখন অপারেশন করতে যাই তখন আমি খুব কাঁদছিলাম। এটা একটা ঘটনা আমি বলি একটু। আমি খুবই কাঁদছি, ঝরঝর করে কাঁদছি যে কি হবে, এত বড় অপারেশন হবে, ডাক্তার বলছে বড় অপারেশন। তখন রাস্তায় অ্যাম্বুলেন্সে যেতে যেতে আমার ছেলে আমার দিকে তাকিয়ে বলছে, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। তোমার একটা আওয়াজে তুমি 50 জন ছেলে মেয়েকে দাঁড় করাতে পারো, এটা তোমার কোয়ালিটি। আমার একটা ছোট্ট গানের স্কুল আছে, তুমি 50 জন ছেলে মেয়েকে দাঁড় করাতে পারো, এটা তোমার কোয়ালিটি, তুমি পারবে। তো ওর চরম সাপোর্টে, ওর প্রচন্ড সহযোগিতায় আজকে আমি তুমি সব জয় করে ফেলেছ অলরেডি। এবার আজকে বললাম পরিবার। হ্যাঁ পরিবার এবং তোমার না একটা ইচ্ছা শক্তির দাম আছে। তুমি নিজে কেউ যদি আমি এটাকে ওভারকাম করব এইটা যদি কেউ না ভাবে তাহলে কিন্তু সে সেই জায়গায় পৌঁছতে পারে না। হাজার সাপোর্ট থাকে, এখানেই তুমি অভিনন্দন যোগ্য যে তোমার ইচ্ছা শক্তির জয়। না, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব এবং আমার অভিভাবকরা যারা আমাকে বিগত 3 বছর ধরে খুব সাপোর্ট করেছেন, বিশ্বাস করেছেন যে ঠিক আছে অহনা সুস্থ হলেই বাচ্চাটা গান শিখবে, ঠিক আছে অহনা সুস্থ হয়ে উঠুক আগে। এই বিশ্বাসটা তো সবাই করে না, সবাই না, না। এখনকার দিনে কি মানুষ মানুষকে অত বিশ্বাস করে? এটাই কিন্তু আমার ঈশ্বরের আমার আশীর্বাদ। অভিভাবকরা আমাকে প্রচন্ড বিশ্বাস করেন, ওনারা আমাকে খুব ভালোবাসেন। এটা একটা বড় কথা আমার জীবনে। আরেকটা গান করো। হ্যাঁ, আমি একটু মায়ের গান এরপরে গাই। তোমার গানের, এরপরে তোমার স্কুলের ব্যাপারে আসো। আচ্ছা, আমি একটু মায়ের গান গাই। মা কি গাইবো রে? সরস্বতী গান গাইবো না? মা শারদার গান গাইবো? ঠিক আছে, আমি একটু স্বামী বিবেকানন্দের প্রণাম মন্ত্র গাই। আপনারা যারা জানেন, অনেকেই জানেন, তারা আমার সঙ্গে গাইবেন। দিদি তুমিও গাইবে। হ্যাঁ, এই তো এই যে কথা, অবশ্যই গাইবেন। আপনি কোথায় যদি হারাই গাইছি? হ্যাঁ, চলো তুমি তুলাই নিবা।
আমার শান্তি গান। আরেকটি গান শোনো, তোমার পছন্দ। আমি আমি আরেকটা ইচ্ছা অনুযায়ী গান। আমি যেটা আরেকটা মনে স্বামীজির ইচ্ছে গান করে গাইবো। করো। আমি একটা স্বামীজির গান গাইবো, খুবই খুবই ছেড়ে দাও প্রচলিত আচ্ছা। জল পাখার খেয়ে- আওয়াজ একটু আসবে? জল খেয়ে- না আসবে না আওয়াজ আসবে না একটু জল খাবে কি? মা একটু যা। আসলে এই যে তুমি স্ট্রাগলের কথা বলছো, এই যে তুমি প্রতিষ্ঠার কথা বলছো, আমার জীবনে না, মানে আমার জীবনে আমার দিদিরা বললাম তো আমার পরিবার খুবই, কিন্তু একটা সন্তানের জীবনেই তার মা খুব গুরুত্বপূর্ণ হয়। বাট আমি জানি না কেন আমার মনে হয় যে আমার জীবনে আমার মা যদি না থাকতেন তাহলে আমি কিছু না। সবার কিছু ক্ষেত্রেই নই। সবার ক্ষেত্রেই তাই। আমি আমার মা ছাড়া কিছু মা না। মানে একটা আলাদা জিনিস। আমার মা আমার সন্তানকে মানুষ করেছেন, আমাকে মানুষ করেছেন, আমাকে তৈরি করেছেন। আমার আমার এত খোলা মনটা, এত খোলা হৃদয়টাই যে আমি এত ছাত্রছাত্রী নিয়ে থাকি, আমি এত মানুষজন নিয়ে থাকতে ভালোবাসি, এটা সম্পূর্ণ আমার মায়ের। তুই পরিবার থেকে শিখেছো সকলের সকলেরকে নিয়ে থাকা। একদম। এটা আমার মাকে আমি পারিবারিক ছোটবেলা শিক্ষা। থেকে দেখেছি। পারিবারিক- আমার বাবা তো প্রাইমারি স্কুলের শিক্ষক। ছোট ছোট গুড়ি গুড়ি বাচ্চারা ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত বিকেল বেলা মাঠে মাঠে দৌড়াতে দৌড়াতে গোটা বুড়ো গ্রাম, মানে নবগ্রাম থানার বুড়ো গ্রামে যতগুলো গ্রাম থেকে পড়তে আসতো প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের বাড়িতে এসেছে কি করতে, গান শিখতে আর অঙ্ক শিখতে বাবার কাছে। তো আমি দেখতাম মা কোনোদিন ছোলা সেদ্ধ করছেন, কোনোদিন মটর সেদ্ধ করছেন, কোনোদিনও চানাচুর, মানে এটা এভরিডে একটা আমরা ব্যাপার ছিল। পরিবার থেকেই তো শিখি। হ্যাঁ, আমার মা আমার জীবনের খুবই একটা ইম্পর্টেন্ট মানুষ। মায়ের মধ্যে তো এর কোনো অল্টারনেটিভ নেই। তুমি বলছো দিদি একটু নজরুল গীতি গাইতে? তুমি গাই? তোমার পছন্দ অনুযায়ী গাও। চলো। না, না, হবে আমরা একটু কমেন্টটা নিয়ে নিই, যদি অনেকে আছে। 15 জন আমাদের লাইভে, হ্যাঁ বলো, 15 জন আমাদের ওয়াচিং এ আছেন এখানে। মানস দেবাবু আমার বন্ধু, সৃজন, বিপ্রদা ছিলেন, অনেকেই আছে। সৌমিকি হচ্ছে সৌরভ আমাদের খুব ভালো গান গায়। সৌরভ চক্রবর্তী না, সৌরভের ভাইজি যে আমাকে অত্যন্ত মানে ভালোবাসে। আর পিঙ্কি দি আছে, বিপাশা দি তোমার কথাগুলো খুব ভালো লাগছে বলছে। পিঙ্কি ঘোষ দিদি হচ্ছে দিদি, যিনি বাইরে থাকেন, পিঙ্কি ঘোষ দিদি বলেছেন। আমার একজন অভিভাবিকা আছেন, রিমি, শুভেন্দু দা, দেবপ্রিয় থ্যাংক ইউ বেটা। মেরিনা দি আমার খুবই প্রিয় একজন দিদি, আমাকে খুবই স্নেহ করেন। মালতী মজুমদার কথাগুলো খুব ভালো লাগছে, মালতী মজুমদার দিদিকে ধন্যবাদ। সুরজিৎ থ্যাংক ইউ সো মাচ। সুরজিৎ আমার ছাত্র, সুরজিৎ চ্যাটার্জি, বেলডাঙ্গা বাড়ি, মানে এখন নয়, বেশ কিছুদিন ছোটবেলায় শিখেছে। মিতা চক্রবর্তী দিদি
দারুণ লাগলো এই গানটি, সুলগ্না ভাদুরী, খুব খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, ধন্যবাদ। নন্দিতা, নন্দিতা আমার খুব কাছে বোন। শুভ্র দিদি, মহুয়া বিশ্বাস, হ্যাঁ আছে। সৃজন, কতজন ওয়াচিং দেখাচ্ছে একটু দেখবে তো, আমার এখানে 13-15 দেখাচ্ছে আর কি। যাই হোক, সবাই সঙ্গে থাকো। যদি কারোর কোনো গানের রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, ভয় নিরন্তরটা আমি গাইবো। ভুল গাইলে কিন্তু সৃজন রাগ করবো, মানে বকা দিবি না। সৃজন খুবই ভালো গান গায়, ছোট মানুষ কিন্তু খুবই ভালো গান গায়। চল যাই। নজরুল ইসলামের একটি খুব বিখ্যাত গান, আমার জীবনের অন্যতম প্রিয় একটি গানের মধ্যে একটি। গো পিছনে কিসে আছে না দিন আছে রে দিতে দিতে কোনের পাখি কে চিনে রাখি, কোনের পাখি কে চিনে রাখি, গান ভুলি অবসান, ভালোবাসো মোর গান, আমায় নহে গো, ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। চারিদিকে যায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বীণা উড়ে থাকে ধুলি মাঝে, চারিদিকে যায় কে যায় কে যায়, চারিদিকে যায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বীণা উড়ে থাকে ধুলি মাঝে, বুঝিবে না বুঝিবে না আলো দিতে কত করে, কত প্রদীপের প্রাণ, ভালোবাসো মোর গান, আমায় নহে গো, ভালোবাসো শুধু,
অভিমানী রাজনীতির ডাক্তার না। অভিমানী কাজী নজরুল ইসলামের ঠিক, ঠিক, মানে অভিমান রিজিক মানুষ ছিলেন, খুব ভালো। আমরা এবার একটু একটু রিদমিক হ্যাঁ গানে যাই। হ্যাঁ রিজিক গানে যাও। এরপর হ্যাঁ দিদি বলো, দিদি তুমি বলো। বলছি যে তোমার আগে তুমি আর একটা গান করে না, এরপর তোমার সঙ্গীতের ব্যাপারে আসবো। আমি সঙ্গীতের ব্যাপারে একটু বলে দিই। হ্যাঁ বলো, সেটা বলো। কি বলবো? সঙ্গীতই তোমার প্রাণ ভ্রমরা। এই যে সঙ্গীতের অ্যাসেট বসে আছেন আমার আশেপাশে। সঙ্গীতের ব্যবসা একটু বলো তোমার। আসলে আজ থেকে মোটামুটি 18 বছর আগে, সাক্ষর যখন 2 বছর বয়স ছিল, তখন আমি ছোট ছোট করে গান শেখাতে শুরু করি আর কি। খুবই ছোট ছোট, তখন আমি নিজেও শিখি। শিখতে শিখতে তখনও আমি বিষয়টাকে অতটা সিরিয়াসলি নিইনি, অতটা ডিপলি ব্যাপারটা নিইনি। ও সেটা পাড়ার মানে আমাদের দিদি পাড়ার প্লাস বন্ধু বান্ধবদের বন্ধুরা শিখতে চাইতো যে তুই এত ভালো গাইছিস, তাহলে আমরাও একটু শিখবো এরকম। তো এরকম করতে করতে রবীন্দ্র সদনে একদিন 25শে বৈশাখের একটা অনুষ্ঠানে আমাকে একজন বললেন যে তাহলে তুমি তো গাইছোই, তাহলে তোমার গ্রুপকে নিয়ে একটা গাও। তো আমার গ্রুপ কোথায়, মানে আমার গ্রুপ কি, তখন গ্রুপের কোনো ব্যাপারই নেই। আমি তখন বহরমপুর ইউথ প্যারে একটু গান গাইতাম, আর আমি গান শিখতাম। আসলে তখন আমার মানে শেখাটার প্রতি বেশি জোর ছিল। তারপরে আমার 2-4জন ছাত্রছাত্রী বন্ধু বান্ধব এই সমস্ত নিয়ে বড়দিকে তোমার বলছে আমাকে কি যে নাম দিতে হবে, একটা নাম দিতে হবে, এরকম একটা কিছু একটা গ্রুপের নাম দিতে হবে। আমার তো সবে ধর নীলমণি আমার বড়দিক, ঠিক আছে, মানে জলে জঙ্গলে বিপদে যখন যেখানে বিপদে পড়ো আমার বড়দিকে স্মরণ করো, ঠিক আছে। মানে বিষয়টা হলো যে আমি গাইতে পারি কিন্তু আমি বলতে পারি না, আমার বড়দি বলতে পারি। তো আমি বড়দিকের সঙ্গে সঙ্গে, বড়দি যখন স্কুলে ছিলেন, বড়দিকে স্কুল নাম বলো, গানের স্কুলের নাম বলো। বড়দি তখন বললেন যে আচ্ছা সঙ্গীত। তারপর আস্তে আস্তে ওটাকে সঙ্গীতের জন্ম হলো। সঙ্গীতের জন্ম হলো। তারপরে পরবর্তীকালে যখন আমি তখন মৈত্র মশাইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত হলাম, পরিচয় যুক্ত হলাম, তখন ওটাকে খুব প্রফেশনালি ব্যাপারটাকে উনি আমাকে শেখালেন। আমার মা, আমার বাবা, আমার বড়দি, এরা মানে ভীষণ পেশাটা করে করতে হয়। আসলে আমি তো ব্যাপারটা একেবারেই মানে খুবই ক্যাজুয়ালি করতাম, যে ঠিক আছে আর 5টা যেমন হয় আর কি। তারপর আমি আস্তে আস্তে খুব প্রফেশনালি ব্যাপারটাকে নিতে শুরু করলাম। দেখলাম শিশুদের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করাটা আমার কখনো একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গিয়েছে। বিগত 15 বছর 16 বছর আমি প্রফেশনালি শেখাচ্ছি। 16 বছর 16, 17, 18, 19, 20, হ্যাঁ 16 বছর, সাক্ষর তখন 4 বছর বয়স। তো শিশুদের মস্তিষ্কে প্রবেশ করাটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে শিশু মানে আমি মানে শিশু, এরকম একটা ব্যাপার। বড়দি বলে যে তুই তোর বয়স 37 বছর কিন্তু তোর মস্তিষ্কটা 7 বছরেই আটকে আছে। তো এইরকম একটা ব্যাপার। সেই জায়গা থেকে সঙ্গীতের সাথে শিশু না হলে তো তাদের কাছাকাছি যাওয়া যায়। হ্যাঁ আসলে তাই। আমি সঙ্গীতে আমার গানের স্কুলটা আমি কোথায়, ঠিকানাটা একটু হ্যাঁ বলো বলো। আমার গানের তোমার স্কুলটা, ঠিকানা বলো, তোমার ফোন নাম্বার বলো। আচ্ছা আমার গানের স্কুলটা হচ্ছে আমার গানের স্কুলের নাম সঙ্গীতই, সঙ্গীত ভাবনা ও চর্চা কেন্দ্র। এই স্কুলটা বর্তমানে লালদিঘি দিশা আই হসপিটালের পিছনে নন্দন আবাসন গ্রাউন্ড ফ্লোর, দিশা আই হসপিটালের পিছনে নন্দন আবাসন গ্রাউন্ড ফ্লোর। এখানেই আমি ক্লাস করাই, এখানেই আমি থাকি। আমার যোগাযোগ নাম্বার 7047988388, আবার 7047988388। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অথবা সোজা চলে আসতে পারেন আমার কাছে, কোনো অসুবিধা নেই। আমি লালদিঘিতেই থাকি, এখানেই আমি থাকি। তো আমি মোটামুটি 3.5 বছর থেকে 3.5 বছরের বাচ্চা থেকে আমি শেখাতে শুরু করি। আমি শিশুদেরকে শেখানোটা প্রেফার করি বেশি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। না আমি বড়দেরকেও শেখাই, আমার বড় স্টুডেন্টরা আছে, অনেক বড় স্টুডেন্ট। এরাই তো সহযোগিতা। হ্যাঁ ওরা বড় স্টুডেন্টরা আছে। একটু দেখিয়ে দাও। হ্যাঁ দেখাবো। না দাঁড়াও, দেখাবে, দাঁড়াও ওরা একটু দেখিয়ে দাও। এসো আমার কাছে, এসো আমার কাছে এসো। ও এতক্ষণ হারমোনিয়াম এখানে থাক, এদিকে রাখো, ফোকাস করো। এটা আকাশ শাশ্বত রায়চৌধুরী, ও খুবই ভালো গান গায়। খুবই ভালো গান গায়। বসো, যাও শুভ্র, এসো। এসো চট করে চলে এসো। এক্সিলেন্ট পিঙ্কি দিদি, থ্যাংক ইউ, এক্সিলেন্ট বলছেন। এটা আমার ছাত্র শুভ্র। শুভ্র খুবই ভালো ছেলে, আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত আদরের, খুবই গুণী ছেলে, খুব ভালো গান। যাও
আরেকজনকে একটু হাত জোর করে নিয়ে আসতে হয়। সবাই এসো। সবাই সবাইকে হ্যাঁ, আমাদের এসো। সবাই মাসিমণি যখন জানি বলেছেন তখন এসো। চিন সবাই আমাকে এসো। আরেকজনকে একটু মানে নমস্কার করে আনতে হয় আর কি। আমার বাবার নাতি মাসিমণির বোনপো এবং আমার আত্মজ সাক্ষ্য। যাই হোক, সহযোগিতা করছি। হ্যাঁ, সাক্ষ্য কিবোর্ড, সাক্ষ্য তো তবলা বাজায়, তার সঙ্গে কিবোর্ডটাও এখন নতুন শিখছে। ও সৌরভ চক্রবর্তী, সৌরভের কাছে শেখে এবং তার সঙ্গে ও কলকাতায় ইন্দ্রজিতের কাছে শেখে। ইন্দ্রজিৎ দে ইন্দ্রজিৎ দে স্যারের কাছে। আমার ছাত্রী আছে মৃত্তিকা, মৃত্তিকা লিখেছে দারুণ। ভৈরব কাকু তবলা বাজান, ভৈরব কাকু লিখেছেন খুব ভালো। হ্যাঁ, ও দিদি আছো তুমি? বেশ বেশ, খুবই ভালো। আমার যে মেয়ে আছে মিতা কর্মকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পিঙ্কি ঘোষ দিদি বারবার লিখছেন এক্সেলেন্ট। পিঙ্কি, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আছো আমাদের সাথে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এবার শেষে ছাদের লোক গানটি গাওয়া হলো। একটু আলোচনা করে নিচ্ছি অহনা। না, আমার ছাত্র বলছে তুমি সাধের লাউ গাও। সাধের লাউ গাইবে না না। আমার ছেলে খুব বিরক্ত হবে আমি সাধের লাউ গাইলে। আমি রবীন্দ্র নজরুল ঠাকুরমা স্বামীজি এর মধ্যেই থাকতে চাইছি আসলে। হ্যাঁ, মানে আসলে আমি ভেবে রেখেছিলাম যে ঠাকুরমা স্বামীজির গান তো সব জায়গায় গাওয়া যায় না, কিন্তু আমি জানি যে যেখানে দিদি থাকবেন সেখানে আমি ঠাকুরমা স্বামীজি গাইবই আর কি, মানে গাইবই। এটা আমার প্ল্যানই ছিল যে আমি ঠাকুরমা স্বামীজি এবং ভক্তিগীতি, যেটা আমি মূলত গাই, যেটা আমি মূলত গাইতে পছন্দ করি, সেটা আমি গাই। তো আমি রবীন্দ্রনাথের একটা গান একটু সবাই জানেন, আপনারা দিয়ে তুমিও গাই, একসাথে এরাও গা। সবাই গাইবো, চলো সবাই গাইবো। আজকে এই গানটা দিই, আজকের অনুষ্ঠান আমাদের শেষ। হ্যাঁ, ঠিক আছে। সবারই অত্যন্ত প্রিয় এবং পরিচিত গান। তুমি একটু সবাইকে আমি মায়াবন বিহারিণী গাইবো না কি প্রেমের জোরে গাইবো? যেটা ইচ্ছে। তুমি বলো। মায়াবন বিহারী আচ্ছা, মায়াবন। ঠিক আছে। হাউস বলছে মায়া বলে। আচ্ছা, তার আগে আমি একটু পিচটা দাও। আমি একটুখানি সৃজন বাবু আমাকে বলেছিল 2 লাইন না না, করো না, তুমি পুরো গানটা করলে না, অসুবিধা পুরো নেই। গানটা আমি গাইবো না, পুরো গানটা আমি গাইবো না। বারবার অনুরোধ এসছে। হ্যাঁ, ওটা অনেকক্ষণ আগে সৃজন বাবু বলেছেন। আমার খুবই স্নেহের সৃজন, অসাধারণ ভাবে রবীন্দ্রসঙ্গীত গায়। লয় নেই না। একটা তুলবো কি? বলো সি দাও। একটু সাউন্ডটা দেখো কেমন আছে। বাংলা আসছে কিনা। সি দাও, সি দাও। আপনারা সবাই গাইবেন আমাদের সাথে, হ্যাঁ? আমি একা গাইবো? আচ্ছা, সবাই গাইবেন। Bye.
রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, গান, সেখানে দুটো লাইন আছে, একাকী গায়কের নহে তো গান, গাহিবে দুইজনে, একজন গাবে খুলে গলা, অন্যজন গাবে মনে। অর্থাৎ তোমার এই গানটা মনে মনে অনেকেই গিয়েছে, সেখানে তুমি সাক্ষ্য। আচ্ছা, এবার আমরা শেষের গানে চলে যাই। তার আগে বলি দর্শককে যে আপনারা যারা যোগাযোগ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই যে পিছনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, তবু আমি একবার বলে দিই, 9474918095 আর 8777491990 এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রতিভা অন্বেষণে থাকি। এমন অনেক প্রতিভা আছে যারা প্রচারের আগে হয়তো আসতে পারে না, তাদের জন্য প্রাইজ আছে। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আমরা শেষ গানে চলে যাই। এই গানের সাথে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমি একজন পারফর্মার হিসেবে একটা কথা বলি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। আপনারা অনেক জায়গাতেই গান গাইবেন, অনেক অনুষ্ঠানে, বড় বড় অনুষ্ঠানে যাবেন, কিন্তু দিদির আমন্ত্রণে কোনো অনুষ্ঠানে গেলে আপনাদের খুব মন ভালো হবে। অনেক অনুষ্ঠানে আমরা বড় বড় অনুষ্ঠানে গিয়ে থাকি, মানে যাই, কিন্তু দিদির অনুষ্ঠানের যেটা সব থেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটা নিগুড় স্নেহ, ভালোবাসা এবং সম্মান। এটা প্রাইস, অবশ্যই প্রাইস মানেই তুমি, আমাদের কাছে প্রাইস মানেই তুমি, তুমি মানে প্রাইস। আচ্ছা, আসলে প্রাইস হিসেবে তোমাকে প্রথম চিনেছিলাম, প্রাইস সংগঠনের দ্বারাই প্রথম তোমাকে, অনেক দিন আগে, সেটা বহু বছর আগে, 20-25 বছর আগে হবে। ঠিক আছে, আমরা তাহলে শেষ গানে সবাই মিলে চলে যাই সমবেত সঙ্গীত। সমবেত সঙ্গীত আমার সাথে আমার ছাত্ররাও গাইবে। সবাই ভালো করে গানে যাওয়ার আগে আমি লাস্ট একটু কমেন্ট করে দিই। আমাদের ঝুম বৌদি, হ্যাঁ, অভিনেতার মিসেস ঝুম বৌদি লিখেছে যে তোমার গান সবসময় ভালো লাগে। বৌদি খুব 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 থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসলে রূপ আমাদের খুবই স্নেহের, অত্যন্ত কাছের একজন রূপকে নিয়ে আমাদের বাড়িতে এসো, খুবই খুশি হব। প্রিয়া থ্যাংক ইউ, জলি মেকওভার জলিতে থ্যাংক ইউ, এত সুন্দর হয়েছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মৃত্তিকা অসংখ্য ধন্যবাদ, যারা সঙ্গে আছেন আমাদের সঙ্গে এতক্ষণ ধরে, তাদেরকে অনেক ধন্যবাদ। বৌদি লাস্ট গান আমার সঙ্গে গাইবেন আমাদের সাথে। চলো, রেডি, যাই, চলো। দয়া
বিহারিণী মায়া মন বিহারিণী হরিণী গগন সপন সঞ্চারিণী কেন তারে ধরি মানে ধরি বন্ধকার মায়া মন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরির সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরির সুরেতে পরশ করিব মন অকারণ মায়া মন বিহারিণী মায়া মন বিহারিণী হরিণী গগন সপন সঞ্চারিণী কেন তারে ধরি মানে ধরি অন্ধকার মায়া মন বিহারিণী চমকিবে ফাগুনের গগনে পশ্চিমে আকাশ বাণী স্তবনে চমকিবে ফাগুনের গগনে চিত্ত আকুল হবে অকারণ হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধনবিহীন সেই জীবন অকারণ মায়া মন বিহারিণী মায়া মন বিহারিণী হরিণী গগন সপন সঞ্চারিণী কেন তারে ধরি মানে ধরি অকারণ মায়া মন বিহারিণী সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। মিতা চক্রবর্তী দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা লাইভটা শেষ করব। সবাই ভালো থাকবেন, খুব ভালো। সবাই প্রাইসের সঙ্গে থাকবেন, কিছুক্ষণ আমাদের প্রাইস এটার সঙ্গে অবশ্যই থাকবেন, সবাই থাকবেন। আপনারা যোগাযোগ করবেন দিদির সাথে, দিদির নম্বরে, তার সাথে প্রাইসের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। দিদি নম্বরটা তুমি আরেকবার বলে দাও। 9474918095। শেষ করবেন। নমস্কার সবাইকে, আমার ছেলেগুলোকে আপনারা আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন।